আলোচনা করছি নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাসের একটি অংশ। আজকে যে অংশটি আমরা আলোচনা করব সে অংশটির নাম হচ্ছে পরবর্তী ইলিয়াস শাহী বংশের শাসন। তো আমরা গত পাঠে দেখেছিলাম রাজা গণেশ, তার ছেলে জালালউদ্দিন মাহমুদ, তো তার জ্যেষ্ঠ পুত্র ছিলেন শামসুদ্দিন আহমেদ, যিনি বাংলার সিংহাসনে বসেছিলেন। তো সেখান থেকে কিভাবে পরবর্তীতে ইলিয়াস শাহী বংশ সিংহাসনে আসেন আমরা আজকে এই পাঠে সেটাই দেখব। তো শামসুদ্দিন আহমেদ শাহের মৃত্যুর পর তার অন্যতম হত্যাকারী কৃতদাস নাসির শাহ, আমরা কি দেখছিলাম যে শামসুদ্দিনকে হত্যা করেছিল নাসির শাহ এবং সাদি খান, দুইজন কৃতদাস। তো দুইজন কৃতদাসের মধ্যে একজন কৃতদাস ছিল কে? নাসির খান, যিনি বাংলায় সিংহাসনে বসেন। কিন্তু আহমদ শাহকে হত্যা করার ব্যাপারে যে অভিজাত বর্গ ইন্ধন দেয়, মানে যারা এখানে তাকে অনুমতি বা স্বীকৃতি দিয়েছিল, তারা নাসির খানের সিংহাসনে আরোহণ করাকে খুশি মনে গ্রহণ করতে পারেনি। সম্ভবত কৃতদাসের আধিপত্যকে তারা আপন মনে করতে পারেনি। আসলে একজন কৃতদাস কিভাবে রাজা হয়ে শাসন করতে পারেন এটা তারা আসলে মেনে নিতে পারেনি। তো সে কারণেই তারা এটাকে মনে থেকে মেনে নিতে পারেনি। তাই তারা ঐক্যবদ্ধ হয়ে নাসিরকে হত্যা করে। তো যারা আসলে নাসিরকে প্রলোভন দেখিয়ে ওই কি করেছিল, শামসুদ্দিন আহমেদ শাহকে হত্যা করেছিল। তো শামসুদ্দিন আহমেদ শাহ হত্যার পরে যখন এই নাসির খান কি করলো, সিংহাসনে বসলো, তখন তারা এটাও মেনে নিতে পারেনি, কারণ নাসির শাহ একজন কি ছিল, কৃতদাস ছিল। তো তাদের মনে একটাই প্রশ্ন ছিল, কৃতদাস কিভাবে রাজা হতে পারে। তো এখান থেকে আসলে কাহিনী শুরু। তো নাসির খান নিহত হওয়ার পর গৌড়ের সিংহাসন কিছু সময়ের জন্য শূন্য অবস্থায় পড়ে রইল। যেহেতু নাসির খানকেও হত্যা করা হইল, তখন সিংহাসন একদম শূন্য অবস্থায় পড়েছিল। তো আহমেদ শাহের কোনো পুত্র সন্তান ছিল না। যেহেতু এই আহমদ শাহের কোনো পুত্র সন্তান ছিল না, তাই তার বংশধর হিসেবে কেউ কি ওই সিংহাসনে বসতে পারলো না। তো সে সময় ওই সিংহাসনে বসার জন্য যখন এদিক ওদিক দেখা হচ্ছিল, তখন আসলে একজনকে খুঁজে পাওয়া গেল, যিনি ছিলেন ওই ইলিয়াস শাহী বংশের একজন, যার নাম ছিল মাহমুদ। তো কি করা হইলো, অতঃপর অভিজাত বর্গ মাহমুদ নামে ইলিয়াস শাহের এক বংশধরকে 1452 খ্রিস্টাব্দে গৌড়ের সিংহাসনে বসায়। তো ইতিহাসে তিনি নাসিরউদ্দিন মাহমুদ শাহ নামে পরিচিত। এই ইলিয়াস বংশের যে একজন ছিল মাহমুদ, তিনি যখন রাজা হিসেবে বসেন তার নাম হয়ে যায় নাসিরউদ্দিন মাহমুদ শাহ। ইলিয়াস শাহের বংশধরগণ এভাবে পুনরায় স্বাধীন রাজত্ব শুরু করেন। তো এই যুগকে বলা হয় পরবর্তী ইলিয়াস শাহী যুগ। কারণ ইলিয়াস শাহী যুগ একবার শেষ হয়ে গেছিল, যেহেতু এই শামসুদ্দিনের মৃত্যুর পরে তার কোনো পুত্র সন্তান ছিল না, তাই তখন এই নাসিরউদ্দিন মাহমুদকে আবার যখন রাজা হিসেবে বসানো হইলো, মানে তাকে রাজত্বতে তাকে বসানো হইলো, সেখান থেকে আসলে আবার পরবর্তী ইলিয়াস শাহী যুগ শুরু হইলো। নাসিরউদ্দিন একজন দক্ষ সেনাপতি ও ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তো তিনি কি ছিলেন, দক্ষ ছিলেন এবং ন্যায়পরায়ণ শাসক ছিলেন। সে সময় যশোর ও খুলনা এলাকায় নাসিরউদ্দিন মাহমুদ শাহের সাম্রাজ্যভুক্ত হয়েছিল, মানে এই জায়গাগুলোতে তিনি ছিলেন। পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ ও বিহারের কত অংশ তার সাম্রাজ্যভুক্ত ছিল। তিনি নিজ নামে মুদ্রাও প্রচলন করেছিলেন। 1459 খ্রিস্টাব্দে নাসিরউদ্দিন মাহমুদ শাহ মৃত্যুবরণ করেন। তারপর তার পুত্র, এই নাসিরউদ্দিনের পুত্র রুকন উদ্দিন বরবক শাহ বাংলায় সিংহাসনে বসেন। পিতার রাজত্বকাল থেকেই বরবক শাহ শাসক হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছিলেন। মানে যখন এই নাসিরউদ্দিন শাসক হিসেবে ছিলেন, সে সময়েও এই বরবক শাহ শাসক হিসেবে ভালোই পরিচয় দিয়েছিলেন। তখন তিনি ছিলেন সাতগাঁওয়ের শাসনকর্তা। তার রাজত্বকালে বাংলার রাজ্য সীমা অনেক বৃদ্ধি পায়। গঙ্গা নদীর উত্তরাংশ তার সাম্রাজ্যভুক্ত ছিল। বলা হয় বলকপুর বরবক শাহের সম্রাজ্ঞীর অধীনে আসে।
বলপুরটাও তার অধীনে চলে আসে। চট্টগ্রামের কৃতিত্ব নিয়ে গোলাযোগ ছিল, মানে চট্টগ্রামে কে কি করবে এটা নিয়ে একটু ঝামেলা ছিল। বরবক শাহের রাজত্বকালের প্রথম দিকে এটি আরাকান সাম্রাজ্যের অধীনে ছিল, কিন্তু শেষ দিকে বরবক শাহ তা পুনরুত্থান করেন, মানে পুনরায় সেটা আবার তার মধ্যে নিয়ে আসেন আর কি, তার কাছে নিয়ে আসেন। যশোর ও খুলনা তার অধিকারে ছিল। তিনি দক্ষিণ দিকেও তার রাজ্য বিস্তীর্ণ করেছিলেন। তো বরবক শাহ প্রথম অসংখ্যক আবিনিবেশিনী কৃতদাস কি করেছিলেন, সংগ্রহ করেছিলেন। মনে করা হয় যে এই বরবক শাহ তার শক্তি আরো বৃদ্ধি করার জন্য কিছু কৃতদাসকে কি করেছিলেন, তা কৃতদাস সৃষ্টি করেছিলেন বা সংগ্রহ করেছিলেন, যেন তিনি তার দলকে আরো শক্তিশালী করতে পারেন। এই কৃতদাসগুলোর নামই ছিল আসলে হাবসি কৃতদাস। তো কি করেন, সংগ্রহ করে সেনাবাহিনী ও রাজপ্রাসাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন। নিয়োগকৃত এই হাফসি কৃতদাসের সংখ্যা ছিল প্রায় ৮,০০০। ৮,০০০ ছিল এই হাফসি কৃতদাসের সংখ্যা। তিনি সম্ভবত রাজ্যের একটি নিজস্ব দল গঠনের উদ্দেশ্যেই হাফসিদের নিয়ে বাহিনী গঠন করেছিলেন, কিন্তু তার এ ব্যবস্থা ভবিষ্যতে সাম্রাজ্যের জন্য বিপদ ডেকে আনে। ওই যে বলা হয় যে খাল কেটে কুমির আনা, তিনি ভাবছিল যে তিনি এই কৃতদাস দিয়ে তারা শক্তি বৃদ্ধি করবে, কিন্তু দেখা গেল এই কৃতদাসগুলোই তার পতনের কারণ হয়ে দাঁড়ালেন। সুলতান রুকনউদ্দিন বরবক শাহ একজন পণ্ডিত ছিলেন। তিনি বিভিন্ন শিলালিপিতে তার নামের পাশে নিজ নামে এবং বিভিন্ন রাজকীয় আল ফাজিল ও আল কামিল এ দুই উপাধি উল্লেখ দেখতে পাওয়া যায়। তার মানে এখান থেকে বোঝা যায় তিনি আসলে একজন পণ্ডিত ছিলেন। তার কাছে কোনো ধর্মেই ভেদাভেদ ছিল না। এ থেকে প্রমাণিত হয় যে বরবক শাহ শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ উপাধি লাভ করেছিলেন। তিনি শুধু পণ্ডিতই ছিলেন না, সাহিত্যের পৃষ্ঠপোষকতাও ছিলেন। হিন্দু ও মুসলমান উভয় ধর্মের বিদ্বান ও পণ্ডিত ব্যক্তি তার পৃষ্ঠপোষকতা লাভ করেন। মানে হিন্দু হোক বা মুসলমান হোক, এতে কোনো ভেদাভেদ করতেন না। উনি সবার মধ্যেই বিদ্বানটাকে কি করতেন, মানে সবার মধ্যেই উনি একজন বিদ্বান ছিলেন। তিনি যে একজন উদার ও অসাম্প্রদায়িক মনের নরপতি ছিলেন তা হিন্দু কবি পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা ও বহু হিন্দুকে উচ্চ রাজপথে নিয়োগ করা থেকে বোঝা যায়। এই কথাটা দ্বারাও এখানে বোঝানো হয়েছে উনি তার রাজপ্রাসাদে তিনি অনেক ভালো ভালো পদে বা উচ্চস্থ পদে হিন্দুদেরকেও কি করছিলেন, চাকরি দিয়েছিলেন। মানে উনি হিন্দু বা মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না। তো এই কারণে এই কথাটা আসলে বলা হয়েছে, কারণ সে সময়ে বাংলায় মুসলমানদের শাসকই চলতেছিল আর কি। প্রাচীনকালে এই একইভাবে বৌদ্ধরা হিন্দুদের এবং হিন্দুরা বৌদ্ধদের রাজপদে নিয়োগ করতেন। মানে বৌদ্ধরা হিন্দুদের নিয়োগ দিতেন, হিন্দুরাও বৌদ্ধদের নিয়োগ দিতেন, ধর্ম নিয়ে এখানে কোনো ভেদাভেদ ছিল না। যাই হোক, বরবক শাহের মতো মানবিক গুণাবলী সম্পন্ন শাসক শুধু বাংলার ইতিহাসে নয়, ভারতবর্ষের ইতিহাসে কমই দেখা গেছে। মানে বলা যায় যে ভারতবর্ষের ইতিহাসে ইনি একজন ব্যক্তি যিনি সব দিকেই আসলে কি ছিলেন, পারফেক্ট ছিলেন। বরবর শাহ একজন প্রকৃত সৌন্দর্য রসিক ছিলেন। গৌড়ের দাখিল দরওয়াজা নামে পরিচিত বিরাট ও সুন্দর তরণীটি বরবক শাহ নির্মাণ করেছিলেন। এই দুটা স্থানও নির্মাণ করেছিলেন এই বরবক শাহ। এই আমলে চট্টগ্রাম ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে 2টি মসজিদ নির্মাণ হয়েছিল। আমরা যদি এখনো দেখি তাহলে চট্টগ্রাম ও পটুয়াখালী এর মির্জাগঞ্জে 2টি মসজিদ নির্মাণ করা হয়েছিল, যা বর্তমানে এখনো বহাল আছে। এ সমস্ত কার্যক্রম বিবেচনা করলে বঙ্গের সুলতানদের মধ্যে বরবক শাহকে অন্যতম বলা যায়। প্রশ্ন আসতে পারে বরবক শাহকে অন্যতম বলার কারণ কি? উত্তরটা এটা হবে 1474 খ্রিস্টাব্দে বরবক শাহ পরলোক গমন করেন, মানে মারা যান। তার পুত্র, দ্যাটস মিন এই বরবক শাহের পুত্র হচ্ছে কি শামসুদ্দিন আবু মুজাফফর ইউসুফ শাহ। তো যদি সংক্ষেপে বলি তাহলে ইউসুফ শাহ, ইনি কি করেছিলেন 1474 থেকে 1481 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার সুলতান হিসেবে অধিষ্ঠ ছিলেন। পিতা ও পিতামহের, মানে তার পিতা এবং তার ওই যে নানা দাদা যেটাই বলি এটা হচ্ছে পিতামহ বলা হয়, গড়া বিশাল সাম্রাজ্যে তার সময় অক্ষুণ্ণ ছিল। মানে তার পিতা এবং পিতামহের সময়েও সাম্রাজ্য যেমন ছিল ঠিক তার সময়েও, মানে ইউসুফ শাহর সময়েও সাম্রাজ্য ঠিক তেমনই ছিল। তার রাজ্য পশ্চিমে উড়িষ্যা এবং পূর্বে সিলেট পর্যন্ত বিস্তীর্ণ ছিল। মানে তার সময় তার রাজ্য পশ্চিমে উড়িষ্যা পর্যন্ত এবং সিলেটে
এবং পূর্বে সিলেট পর্যন্ত তার এরিয়াটা ছিল। ইউসুফ শাহের মৃত্যুর পর তার পুত্র সিকান্দার শাহ সিংহাসনে বসেন। তাহলে ইউসুফ শাহের মৃত্যুর পরে তার পুত্র সিকান্দার শাহ সিংহাসনে বসেন, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লে এই সিকান্দার শাহ সিংহাসনে বসেন, কিন্তু তিনি অল্প সময়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন খুবই, তাই তাকে অপসারণ করা হয়, মানে তাকে রাজা থেকে সরে দেওয়া হয়। তো বরবক শাহের ছোট ভাই ছিলেন, যার নাম ছিল হুসাইন, জালালউদ্দিন ফতেহ শাহ উপাধি ধারণ করেন। তো বরবক শাহের ছোট ভাইয়ের নাম ছিল হুসাইন। তিনি যখন সম্রাট হিসেবে অধিষ্ঠিত হন, তার নামকরণ হয় জালালউদ্দিন ফতেহ শাহ। এই নামে তাকে সিংহাসনে বসানো হয় বা সিংহাসনে আরোহণ করা হয়। তিনি নিজ নামে মুদ্রা প্রবর্তন করেন, কিন্তু এ সময় রাজদরবারে দুর্ভোগ দেখা দেয়। দুর্ভোগটা দেখা দেওয়ার কারণটা ছিল ওই যে কৃতদাসগুলো। হাবসি কৃতদাসরা এ সময় খুব ক্ষমতাশালী হয়ে ওঠেন, কারণ তারা ওই সময়ে ছিল প্রায় ৮,০০০ সৈন্য ছিল কৃতদাসরা। তারা আস্তে আস্তে আরো ডে বাই ডে আরো শক্তিশালী হয়ে ওঠে। তাদের প্রতিপত্তি কমানোর জন্য জালালউদ্দিন ফতেহ শাহ চেষ্টা করেন, মানে তাদেরকে রুখে বা তাদের বিপক্ষে যে উনি অনেক কিছু করার চেষ্টা করেন। এতে সমস্ত হাবজি কৃতদাস একজোট হয়ে সুলতানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। তখন কি করেন, এই হাবজির কৃতদাসগুলো সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। আর এই ষড়যন্ত্রটা ওরা কি করেছিলেন, সুলতান শাহজাদা ছিলেন প্রসাদ রক্ষী দলের প্রধান, মানে ওই প্রাসাদের যে দল ছিল তার প্রধান ছিল সুলতান শাহজাদা। তাকে আসলে অনেক প্রলোভন দেখায় কৃতদাসরা, মানে এই হাবজিরা অনেক প্রলোভন দেখায় এই সুলতান শাহজাদা ও তার অধীনস্থ পাইকরদের, মানে অধীনস্থ যারা কাজ করতো তাদেরকে নিয়ে নিজ দলে নিজের দলে দলভুক্ত করেন। মানে অনেক প্রলোভন, তাকে অনেক অর্থ, অনেক জায়গা সম্পত্তির প্রলোভন দিয়ে তাদেরকে নিজ দলে টেনে নেন। এবং তার ফলে শাহজাদা রাজপ্রাসাদের অভ্যন্তরে, মানে রাজপ্রাসাদের ভিতরে ঢুকে ওই ফাতেহ শাহকে হত্যা করেন। ফাতেহ শাহ নিহত হলে বাংলার সিংহাসনে ইলিয়াস শাহী বংশের শাসনকালের পরিসমাপ্তি ঘটে। আর ঠিক এভাবেই ইলিয়াস শাহী বংশের পরিসমাপ্তি ঘটে। এবং যখন এই ইলিয়াস শাহী বংশের পরিসমাপ্তি ঘটে, তখন ওই হাবজি কৃতদাসরা কি করে, বাংলার শাসনে আহরণ করেন, তারা বাংলার সিংহাসনে বসেন। এই থেকেই আসলে হাবজিদের রাজত্ব শুরু হয়। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই হাবজি শাসন সম্পর্কে দেখব। এটার মধ্যে কোনো সমস্যা হইলে বা কথা বুঝতে সমস্যা হইলে আমাকে দয়া করে কমেন্টে বললে ভালো হয়।